গল্পের শুরুতেই আমরা দেখি একটি মেয়ে বাথরুমে গোসল করছিল, কিন্তু সে যখন বাথরুম থেকে বেরিয়ে আসে তখন পিলে চমকে যায়। বাইরে কয়েকজন লোক অদ্ভুত মুখোশ পরে তার জন্য অপেক্ষা করছিল। মেয়েটি তাদের দেখে ভয়ে চিৎকার করে ওঠে। ঠিক সেই মুহূর্তেই সিনটি কাট হয়ে যায়। এখন প্রশ্ন হলো, এই মুখোশধারী লোকগুলো কারা, আর তারা কেন ওই মেয়েটির উপর নজর রাখছিল? চলুন পুরো ঘটনাটি জেনে আসি। গল্পের মূল নায়িকা ফারহানা। সে এক রক্ষণশীল মুসলিম পরিবারের মেয়ে। ফারহানার বিয়ে হয়েছে করিমের সাথে। তাদের সংসারে 3টি সন্তান আছে। দুজন স্কুলে যায় আর একজন এখনো ছোট। ফারহানার বাবা আগে জুতোর ব্যবসা করতেন। এক সময় ব্যবসা খুব ভালো চললেও এখন আর আগের মতো দিন নেই। অথচ এই ব্যবসার টাকা দিয়েই তিনি 3 মেয়ের বিয়ে দিয়েছিলেন। ফারহানার স্বামী করিম অত্যন্ত সাধারণ এবং সহজ সরল একজন মানুষ, কিন্তু তার আয় এতটাই কম যে সে বাচ্চাদের স্কুলের খরচ পর্যন্ত চালাতে পারছিল না। ঘরের অভাব দেখে ফারহানা তার বাবাকে বলে সে কোনো একটা চাকরি করতে চায়, কিন্তু তার বাবা পুরনো ধ্যান ধারণার মানুষ। ঘরের বাইরে মেয়েরা কাজ করবে এটা তিনি মোটেও পছন্দ করতেন না। এমনকি ফারহানার নিজের কোনো মোবাইল ফোন পর্যন্ত নেই। যা ফোন আসে সব ল্যান্ডলাইনে, আর সেটিও ধরার অনুমতি নেই তার। অভাবের তাড়নায় ফারহানা প্রতিবেশীর কাছ থেকে কিছু টাকা ধার নেয়। এরপর করিমের সাথে এক বন্ধুর বিয়েতে যায়। ফারহানা অনুভব করে যে অন্যদের জীবন কতটা রঙিন আর তার জীবন কতটা সংকীর্ণ। সেখানে তার সাথে দেখা হয় তার ছোটবেলার বন্ধু নৃত্যার সাথে। নৃত্যা ফারহানার কষ্ট বুঝতে পেরে তার কোম্পানিতে ইন্টারভিউ দিতে বলে। করিমের সাথে গিয়ে ফারহানা ইন্টারভিউ দেয়, সিলেক্ট হয়ে যায়। করিম খুব একটা খুশি না হলেও পরিস্থিতির চাপে কিছু বলতে পারে না। ফারহানা খুব উৎসাহ নিয়ে নিজের জন্য একটি পার্স কেনে। প্রথম দিন সে যখন অফিসে যেতে তৈরি হয় তার বাবা খুব বিরক্ত হন। তবে করিম ফারহানাকে একজোড়া নতুন স্যান্ডেল এনে দেয় এবং সে সেটা নিজের হাতে পরিয়ে দেয়, যা তাদের ভালোবাসার এক সুন্দরতম মুহূর্ত ছিল। ফারহানার কর্মস্থান ছিল একটি ক্রেডিট কার্ড সেলিং সেন্টারে। ট্রেনিং শেষে সে প্রথম কাস্টমারের সাথে কথা বলে। খুব সহজেই সে তার প্রথম কার্ডটি বিক্রি করে দেয়। ধীরে ধীরে ফারহানার কাজে দক্ষ হয়ে ওঠে। তার আত্মবিশ্বাস বাড়তে থাকে। কিন্তু তার অফিসের উপরে একটি ডিপার্টমেন্ট ছিল যেখানে মেয়েরা আইফোন নিয়ে ঘোরে, দামি দামি গাড়িতে অফিসে আসে। ফারহানা ভাবত সেখানে কেন সে কাজ করতে পারবে না। এর মধ্যে ফারহানার ছোট্ট সন্তানটি অসুস্থ হয়ে পড়ে। তার ফুসফুসে সমস্যা ধরা পড়ে এবং জরুরি অপারেশনের প্রয়োজন। টাকার জন্য হন্য হয়ে ফারহানা নিত্যাকে অনুরোধ করতে থাকে উপরের তলায় তার চাকরির সুযোগ করে দিতে। নিত্যা তাকে বসের কাছে নিয়ে যায়। সেখানে গিয়ে জানতে পারে এক চরম সত্য। এই কাজটি আসলে অনলাইনে চ্যাটিং সার্ভিস। এখানে পুরুষদের সাথে কথা বলে তাদের আনন্দ দিতে হয়। যত বেশি সময় কাস্টমারকে লাইনে রাখা যাবে তত বেশি টাকা আয় করা যাবে। তবে শর্ত একটাই, নিজের আসল পরিচয় বা নাম প্রকাশ করা যাবে না। ফারহানার কাজ দেখাশোনার দায়িত্ব পায় বিবেক, যে কিনা সবার কল রেকর্ড শুনতো। শুরুতে ফারহানা এই কাজে খুব অস্বস্তি বোধ করে, এমনকি সে কাজ ছেড়ে দেওয়ারও সিদ্ধান্ত নেয়। কিন্তু করিমের এক কথায় সে সাহস পায়। করিম তাকে বলেছিল, দোকানে আমি যখন কাস্টমারকে জুতো পরাই সেটা আমার পেশা, কিন্তু বাইরে আমি কারো পায়ের কাছে বসি না। এই কথাটি ফারহানাকে সাহস দেয় এবং সে আবার কাজে যোগ দেয়। সেই অফিসে সোফিয়া নামের এক মেয়ে ছিল যে এই কাজে টপ ফর্মে ছিল। একদিন ফারহানার কাছে একজনের ফোন আসে যার নাম ডেনার। সে বাকিদের মতো অশ্লীল নয়, বরং খুব সম্মান নিয়ে কথা বলে। ফারহানা নিজের নাম বদলে ঈশা বলে এবং তার সাথে কথা বলতে শুরু করে। ধীরে ধীরে ডেনারের সাথে এক অদ্ভুত মানসিক সংযোগ তৈরি হয়। ডেনার তাকে গান শোনায়, এমনকি তাকে উপহারও দিতে চায়। ফারহানা বলে এই উপহারটি কোনো ভিখারিকে দিতে। মেট্রো স্টেশনে এক ভিখারির কাছে ঈশা লেখা গিফট বক্স দেখে ফারহানা অবাক হয়ে যায়। ভিতরে ছিল এক অদ্ভুত রকমের মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট। কিন্তু পরেই শুরু হয় আসল রহস্য। দুদিন ডেনারের কোনো ফোন আসে না। ফারহানা চিন্তিত হয়ে পড়ে। সে গোপনে একটি মোবাইল ফোনে সুফিয়ার আইডি ব্যবহার করে। হঠাৎ সে খবর দেখে মিউজিশিয়ান রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে, যে কিনা অনলাইনে চ্যাট করত। ফারহানা ভাবে হয়তো ডেনারই মারা গেছে, কিন্তু যখন ডেনারের কল আসে
সে জানায় তার ফোনটি নষ্ট ছিল। সে ফারহানার সাথে দেখা করতে চায়। ফারহানা ডিনারের জন্য বিরিয়ানি রান্না করে ঈদের দিন দেখা করতে বের হয়, কিন্তু পথেই নিত্যার ফোন আসে। নিত্যা জানায় সোফিয়া তার এক ক্লায়েন্টের সাথে দেখা করতে গিয়ে মার্ডার হয়েছে। সিনেমার শুরুতে আমরা সেই বাথরুমের দৃশ্যটি দেখেছিলাম। ভয়ে ফারহানা সেখান থেকে বাড়ি ফিরে আসে, কিন্তু বাড়িতে এসে দেখে পুলিশ দাঁড়িয়ে আছে, কারণ সোফিয়ার কাছে ফারহানার আইডি কার্ডটি ছিল। এরপর থেকে ডেনার এক ভয়ঙ্কর রূপে ধরা দেয়। সে ফারহানাকে ফলো করতে শুরু করে। সে ফারহানার আসল নাম এবং বাড়ির ঠিকানা জেনে ফেলে। ডেনার হুমকি দেয় যে তার কল রেকর্ডিং ফারহানার পরিবারকে শুনিয়ে দেবে। ফারহানা তখন ভয়ে দিশেহারা হয়ে যায়। যখন সে বুঝতে পারে কালো শার্ট পরা এক লোক তাকে অনুসরণ করছে, তখন সেই লোকটিকে ধরতে গিয়ে দেখে সেটি আসলে তার স্বামী করিম। সে আগে থেকেই বুঝতে পেরেছিল এবং ফারহানাকে নিরাপত্তা দেওয়ার জন্যই আড়াল থেকে তাকে পাহারা দিচ্ছিল। এরপর করিম আর ফারহানা মিলে মাস্টার প্ল্যান করে। তারা লুকিয়ে পুলিশের সাহায্য নেয় এবং বিবেক ও ফারহানাকে সাহায্য করে সেই কল রেকর্ডগুলো জোগাড় করার জন্য। শেষ পর্যন্ত ফারহানা ডেনারের বাসায় গিয়ে দেখা করার টোপ ফেলে। সেখানে ডেনার যখন ফারহানাকে অপমান করছিল, ঠিক তখনই পুলিশ নিয়ে করিম হাজির হয়ে যায়। ধরা পড়ে সাইকো ডেনার। ফারহানা তাকে মুখের উপর বলে দেয়, তুমি কাউকে ভালোবাসো না, তুমি শুধু নিজের জেদটাকে মেটাতে চাও। আজকাল এইসব ডিজিটাল যুগে অপরিচিত কারোর সাথে অন্ধ বিশ্বাস করা কতটা বিপজ্জনক হতে পারে। বিশেষ করে অনলাইনে অপরিচিত কারোর সাথে দেখা করতে হলে নিজেকে অনেকটা সচেতন রাখতে হয়। তা ফারহানা এই জীবন যুদ্ধ থেকে শিখিয়ে দিয়ে গেল।